হ্যালো স্টুডেন্ট, তোমরা এখন ব্যঞ্জন সন্ধি পড়ছো এবং এর আগে আমি তোমাদের ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা করেছি এবং তার সাথে সাথে ব্যঞ্জন সন্ধির 9 রকম সূত্র তোমাদের বুঝিয়েছি। তো আজকে আমরা ব্যঞ্জন সন্ধির যে বাকি সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো সম্পর্কে জানবো। আর হ্যাঁ, এর আগের দিনের শেষ আলোচনায় আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির বা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের যে সন্ধি সেই সন্ধির নিয়মটাই শিখছিলাম এবং সেই নিয়মের অন্তর্গত আমরা অনেকগুলো সূত্র জেনেছি। তো আজকে আমরা বাকি সূত্রগুলো সম্পর্কে জানবো। তো আজকে আমি 10 নাম্বার সূত্র দিয়ে শুরু করছি। এর আগের দিন আমি 9টা সূত্র কমপ্লিট করেছিলাম। তো চলো আজকে আমরা 10 নাম্বার সূত্র দিয়ে তৈরি করি। 10 নাম্বার সূত্রতে বলা হয়েছে বর্গীয় প্রথম ধ্বনির পরে ন বা ম থাকলে বর্গীয় প্রথম ধ্বনি বা বর্ণের স্থানে ওই বর্গের পঞ্চম ধ্বনি হয়। প্রথমে আমরা সংজ্ঞাটা লিখব। বর্গীয় প্রথম ধ্বনি পরে ন বা ম থাকলে, পরে ন বা ম থাকলে বর্গীয় প্রথম ধ্বনির বা বর্ণের স্থানে বর্গীয় প্রথম ধ্বনি বা বর্ণের স্থানে ওই বর্গের পঞ্চম ধ্বনি হয়। পঞ্চম ধ্বনি হয়। দেখো কি বলেছে, বর্গীয় প্রথম ধ্বনি। তো বর্গ সম্পর্কে তোমরা সকলেই আশা করি জানো, এবং যদি না জানো তাহলে আমি আরেকবার মনে করার জন্য বলে দিচ্ছি যে আমরা যে ব্যঞ্জন বর্ণ শিখেছিলাম ক খ গ ঘ উ একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত, তো এই টোটালটাতে কিন্তু 5টা বর্গ রয়েছে। 5টা বর্গ হচ্ছে প্রথম 5টা বর্ণ নিয়ে প্রথম বর্গ, মানে ক খ গ ঘ উ এই 5টা বর্ণ নিয়ে ক বর্গ, আবার চ ছ জ ঝ ঞ এই 5টা বর্ণ নিয়ে চ বর্গ, ত থ দ ধ মূর্ধন্য এই 5টা বর্ণ নিয়ে ট বর্গ, এবং ত থ দ ধ দন্তান্ন নিয়ে ত বর্গ, আবার প ফ ব ভ ম এই 5টা বর্ণ নিয়ে প বর্গ। অর্থাৎ প্রথম যে বর্ণগুলো থাকছে প্রত্যেকটা লাইনের ক চ ট ত প, এই বর্ণগুলোর নাম অনুযায়ী সেই বর্গের নামকরণ করা হয়। প্রথমে যেহেতু ক, তাই ওই 5টিকে ক বর্গের মধ্যে ধরা হয়, তারপরে চ, তারপর ট, তারপর ত, তারপর প। তাহলে কি বলেছে দেখো সংজ্ঞাতে, বর্গীয় প্রথম ধ্বনি, তাহলে ক বর্গ প্রথমে। তো ক বর্গের 5টা বর্ণ ক খ গ ঘ উ, তো এই 5টা বর্ণের প্রথম ধ্বনি কি? অবশ্যই ক, ক দিয়েই শুরু হচ্ছে। ঠিক সেরকম চ বর্গ, চ বর্গের 5টা ধ্বনি হচ্ছে চ ছ বর্গীয় জ ঝ ঞ। তাহলে এই 5টা ধ্বনির বা বর্ণের প্রথম বর্ণ কি? চ বর্ণ বা চ। তাহলে এইরকম প্রত্যেকটা বর্গের প্রথম ধ্বনি হচ্ছে প্রথমটি ক চ ট ত প, এই 5টাই হচ্ছে প্রত্যেকটা বর্গের প্রথম ধ্বনি। তাহলে দেখো বলেছে বর্গীয় প্রথম ধ্বনির পরে ন থাকলে, তার মানে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো বাংময় একটা শব্দ, ঠিক আছে, বাংময় একটা শব্দ,
এটাকে যদি আমরা ভাঙি তাহলে সন্ধি বিচ্ছেদ করলে পাবো বাক যোগ ময়। খেয়াল করো এখানে কি বলেছে, বর্গীয় প্রথম ধ্বনির পরে। তাহলে এই যে পূর্বপদ, বাক কথাটা তো পূর্বপদ, এই পূর্বপদের শেষে কি আছে, ক। তাহলে ক বর্গের প্রথম ধ্বনি কিন্তু ক। তাহলে এই এই জিনিসটা আমরা পেয়ে গেলাম বর্গীয় প্রথম ধ্বনির। তাহলে বর্গীয় প্রথম ধ্বনিটা আমরা পেয়ে গেলাম, পূর্বপদের শেষে যে ধ্বনিটা আছে অর্থাৎ ক, সেটাই হচ্ছে বর্গীয় প্রথম ধ্বনি, অর্থাৎ সেটা ক বর্গের প্রথম ধ্বনি। তো ক পেলাম। তো বর্গীয় প্রথম ধ্বনির পরে ন বা ম থাকলে, তাহলে পরপদ যে ময়, ময়ের প্রথমে কি আছে, ম। তো এই জায়গাটা যদি ন থাকতো কিংবা ম আছে, ন নেই, তো এখানে নও থাকতে পারতো অন্য কোনো শব্দের ক্ষেত্রে, কিন্তু এখানে রয়েছে ম। তাহলে ন আর ম এর মধ্যে যে কোনো একটি থাকতে হবে। তো অলরেডি আমরা ম পেয়ে গেলাম। থাকলে বর্গীয় প্রথম ধ্বনি বা বর্ণের স্থানে, তার মানে এই যে ক স্থানে, এই যে বর্গীয় প্রথম ধ্বনি ক, এই ক স্থানে কি হবে বলতো, সেই বর্গেরই পঞ্চম বর্ণ, অর্থাৎ ক স্থানে ক বর্গেরই পঞ্চম বর্ণ। তাহলে ক বর্গের পঞ্চম বর্ণ ক, খ, গ, ঘ, ঙ। ঙ হচ্ছে 5 নাম্বার বর্ণ, মানে সবচেয়ে শেষের, আর শেষের বর্ণটা সবসময় পঞ্চম বর্ণ হয়। তাহলে ক বর্গের শেষের বর্ণ হচ্ছে ঙ, এবং এটা হচ্ছে পঞ্চম বর্ণ। তাহলে ক এর স্থানে ঙ হয়ে যাবে। তাহলে দেখো আমরা যখন সন্ধিটা করছি তখন বাকের জায়গায় বয়ে আকারই থাকলো, ক এর জায়গায় কি হয়ে যাবে, ঙ। তাহলে ঙ হয়ে গেল। আর এই যে পরপদ ময় রয়েছে, ময়ের মটা এই ঙর সাথে যুক্ত হবে এবং শেষে পড়ে ঙ অন্তস্থই রয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে এই সূত্রের নিয়ম। আরেকটা উদাহরণ দিই, ধরো তন্ময়। তন্ময় একজনের নাম হতে পারে, বা তন্ময় মানে চেতনাকেও বোঝানো হয়। তন্ময় যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে দেখবে এটা পাবো আমরা তৎ যোগ ময়। তাহলে এখানে খেয়াল করো, তৎ, ত খণ্ডত্ব রয়েছে, তো খণ্ডত্ব মানে কিন্তু তয়ে হসন্ত, তয়ে হসন্তকেই কিন্তু খণ্ডত্ব ধরা হয়। তাহলে আমরা এটা তয়ে হসন্তই লিখলাম, মানে ত প্লাস ময় লিখলাম বোঝানোর সুবিধার্থে, খণ্ডত্বটা যাতে তোমরা তয়ে হসন্ত বুঝতে পারো সেই জন্য। সরি, অন্তস্থীয়টা আর হবে না। এই যে এই প্রথম বর্ণটা লিখলাম, কি আছে, এটার সাথে তো এই ময়ের মিলন হবে, তো এই খণ্ডত্বটাকেই তয়ে হসন্ত রূপে পেলাম, আর মটা ম বসলো। তাহলে দেখো কি বলেছে, বর্গের প্রথম বর্ণ, তো ত বর্গের মানে ত, থ, দ, ধ, দন্তান্ন, এই যে 5টা বর্ণ নিয়ে ত বর্গ, তো ত বর্গের প্রথম বর্ণ কি, অবশ্যই ত, কারণ ত দিয়েই সেই লাইনটা স্টার্ট হচ্ছে, ত, থ, দ, ধ, দন্তান্ন। তাহলে ত বর্গে তই হচ্ছে সেই বর্গের প্রথম বর্ণ। তাহলে কি বলেছিল সংজ্ঞাতে, বর্গীয় প্রথম ধ্বনির পরে, তাহলে বর্গীয় প্রথম ধ্বনি ত আমরা পেয়ে গেলাম। যদি দন্তান্ন বা ম থাকে, তাহলে দেখো এখানেও দন্তান্ন বা ম এর মধ্যে ম রয়েছে। তাহলে কি বলেছে, এই ত স্থানে কি হবে, সেই বর্গের পঞ্চম বর্ণ। তাহলে ত বর্গের পঞ্চম বর্ণ কি, ত, থ, দ, ধ, দন্তান্ন। তাহলে দন্তান্ন, ত স্থানে দন্তান্ন হয়ে যাবে। তাহলে দেখো যখন আমরা সন্ধি করছি তাহলে কি হচ্ছে, এই যে এই তই বসলো, তারপরে ছিল খণ্ডত্ব, কিন্তু খণ্ডত্ব বা তো আর হবে না, সেই জায়গায় দন্তান্ন হবে, বসে গেল। এবং এই যে ময়টা ছিল, ময়ের মটা দন্তান্নয়ের সাথে যুক্ত হবে এবং শেষে অন্তস্থীয়টা বসে যাবে। তো এই হচ্ছে সন্ধির 10 নাম্বার সূত্র। এরপরে চলো যাই আমরা সন্ধির 11 নাম্বার সূত্রে। 11 নাম্বার সূত্র। 11 নাম্বার সূত্রে বলেছে বর্গীয় প্রথম ধ্বনির পরে
বর্গের তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ বা অন্তস্থ জ র ল ব হ থাকলে বর্গের প্রথম বর্ণের স্থানে তৃতীয় বর্ণ হয়। এটাও খুব ইজি, কিন্তু এই সূত্রটাও আগেরটার মতোই অনেকটা। তাহলে কি বলেছে দেখো, বর্গীয় প্রথম ধ্বনির পরে, বর্গীয় প্রথম ধ্বনি মানে যে কোনো বর্গ, ক বর্গ হোক, চ বর্গ হোক, ট, ত, প, যে কোনো বর্গই হোক না কেন, সেই বর্গের প্রথম ধ্বনি যেমন ক হতে পারে, চ হতে পারে, ত হতে পারে, ত হতে পারে, আর প হতে পারে। তো প্রথম ধ্বনির পরে যদি বর্গের তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ, বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ হচ্ছে, ধরো ক বর্গের তৃতীয় বর্ণ কি, গ, আর চতুর্থ বর্ণ ঘ, গ ঘ। আবার চ বর্গের তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ হচ্ছে বর্গীয় জ এবং ঝ। আবার ট বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে ড আর ঢ। আবার ত বর্গের ধ আর দ। আর প বর্গের ব আর ভ। তো এই তৃতীয় চতুর্থ বর্ণ, প্রত্যেকটা বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ অথবা অন্তস্থ জ র ল ব হ, এই পাঁচটা বর্ণ, বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ প্রত্যেকটা বর্গের মানে দুটো দুটো করে পাঁচটা বর্গ, তার মানে ওইদিকে 10টা বর্ণ, আর এইদিকে জ র ল ব হ মানে এখানে 5টা বর্ণ, মানে টোটাল 15টা বর্ণ। ব্যঞ্জন ধ্বনিতে অনেকগুলো বর্ণ রয়েছে, তো তার মধ্যে টোটাল 15টা বর্ণ যদি পরপদের প্রথমে থাকে, তাহলে বর্গের প্রথম বর্ণের স্থানে তৃতীয় বর্ণ হয়। তার মানে পূর্ব পদের শেষে যেই বর্গের প্রথম ধ্বনিটা ছিল, সেইটার জায়গায় কি হবে, তৃতীয় বর্ণ হয়ে যাবে। তাহলে একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। ধরো বাগধারা, বাগধারা, এটাকে যদি সন্ধি করি তাহলে আমরা পাবো বয়াকার ক, বাক যোগ ধারা। তাহলে খেয়াল করো, বাক পাচ্ছ, প্রথম পদে পূর্ব পদের শেষে কি আছে, ক, কয়ে হসন্ত, তার মানে এটা ক বর্গের প্রথম বর্ণ। কি বলেছিল, বর্গীয় প্রথম ধ্বনি, তাহলে বর্গের প্রথম ধ্বনি পাচ্ছ ক, কয়ে হসন্ত, প্লাস পাচ্ছ ধ, ধয়ে হসন্ত। ঠিক আছে, এটা কিন্তু ক, হ্যাঁ এটা এটা ক। দাঁড়াও আমি এটা ঠিক করে লিখে দিই, না হলে অসুবিধা হবে। ক, তাহলে ক পেলে ধ পেলে, ক হচ্ছে ক বর্গের প্রথম ধ্বনি, এবং তারপরে কি বলেছিল, যদি বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ থাকে বা জ র ল ব হ থাকে। তো জ র ল ব হ যে নেই সেটা তো দেখতেই পাচ্ছ, ধ, জও না, রও না, লও না, বও না, হও না। তাহলে ধ কি, ধ হচ্ছে ত বর্গ, ত থ দ ধ দন্তান্ন। তো তো ত বর্গের দেখো চতুর্থ বর্ণ ত থ দ ধ, তাহলে 4 নাম্বার বর্গ ত বর্গের। তাহলে কি বলেছিল, বর্গের তৃতীয় বর্ণ বা চতুর্থ বর্ণ হতে হবে, তাহলে অবশ্যই তা ত বর্গের চতুর্থ বর্ণ, সূত্র অনুযায়ী পেয়ে যাচ্ছি। তাহলে যদি থাকে, তাহলে প্রথম যে বর্ণটা ছিল অর্থাৎ ক যে ছিল বর্গের প্রথম বর্ণ, সেই ক জায়গায় কি হবে, ক বর্গেরই তৃতীয় বর্ণ হয়ে যাবে। মানে ক বর্গের তৃতীয় বর্ণ কি, ক খ গ, গ হচ্ছে তৃতীয় বর্ণ, তার মানে ক এর জায়গায় গ হয়ে যাবে। তাহলে দেখো
কয়ের জায়গায় গ হয়ে গেল প্লাস ধই থাকলো। তাহলে এটা আমি জায়গা নেই জন্য এখানে দেখাচ্ছি। তাহলে কি পেলাম আমরা পুরো শব্দটা? দেখো বয়, এই যে বয়ে আকার ছিল, বয় আকারই থাকলো, বাক ছিল, কয়ে হসন্ত ছিল, তো কয়ে হসন্তটা আর থাকলো না, ওই জায়গাটা গয়ে হসন্ত হয়ে গেল, গয়ে হসন্ত হয়ে গেল, এবং পরে ধারা ছিল, ধারাটাই থেকে গেল। তাহলে কয়ে হসন্তর জায়গায় কয়ের জায়গায় ক তো প্রথম বর্ণ ছিল, কয়ের জায়গায় তৃতীয় বর্ণ মানে ক খ গ, গয়ে হসন্ত হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে 11 নম্বর সূত্র। এরপরে আমরা যাই চলো 12 নম্বর সূত্রে। 12 নম্বর সূত্রে বলছে বর্গীয় ধ্বনি পরে থাকলে বর্গীয় ধ্বনি পরে থাকলে পূর্বপদের শেষে স্থিত ম স্থানে শেষে অবস্থিত ম স্থানে পরবর্তী বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ হয়। বর্গীয় বর্ণের বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ হয়। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো গন্তব্য একটা শব্দ, ঠিক আছে, গন্তব্য একটা শব্দ। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো গম যোগ তব্য। তাহলে দেখো কি বলেছে, বর্গীয় ধ্বনি পরে থাকলে, মানে বর্গীয় ধ্বনি মানে বর্গের যে প্রথম ধ্বনি, ঠিক আছে, বা ধরো শুধু প্রথম ধ্বনি না, মানে ক খ ক চ ট ত প, এই যে 5টা বর্গ রয়েছে, তো 5টা বর্গের মধ্যে যে কোনো ধ্বনি সেটা হতে পারে, ঠিক আছে, পরে থাকলে। মানে ক বর্গের যতগুলো ধ্বনি আছে সবগুলো, আবার ত বর্গের যতগুলো ধ্বনি আছে সবগুলো, চ বর্গের যতগুলো, মানে 5টা করে প্রত্যেকটা বর্গে যতগুলো ধ্বনি আছে, তো টোটাল 5টা বর্গ, প্রত্যেকটা বর্গে 5টা করে বর্ণ, তাহলে 5 5 25টা ধ্বনি। তো সেই ধ্বনিগুলো যদি পরে থাকে, মানে পরপদের প্রথমে থাকে, এই পরপদের প্রথমে থাকে, তাহলে পূর্বপদের শেষে স্থিত, মানে পূর্বপদ, যে এই যে পূর্বপদের শেষে যদি ম থাকে, ঠিক আছে, মর জায়গায় পরবর্তী বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ হয়। এই যে ম আছে, পূর্বপদের শেষে যদি ম থাকে, সেই ময়ের জায়গায় হবে এইটা, এই যে এই শেষের পরপদের যে প্রথম ধ্বনি ত, এটা তো ত বর্গের ধ্বনি ত, তাহলে এই বর্গেরই যে পঞ্চম বর্ণ, যেটি মানে ত থ দ থ দন্তান্ন, সেই দন্তান্নটা ময়ের জায়গায় এসে বসবে। তার মানে দেখো এখানে ম পেয়েছিলাম আমরা পূর্বপদে, গমে ম পেয়েছিলাম, প্লাস তব্যের ত পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে কি হবে বলতো, ময়ের জায়গায় হবে এই যে ত বর্গের, ত মানে ত বর্গের, এখানে যদি ধরো ফ থাকতো, ক না ফ যদি থাকতো, তাহলে মানে
ফ এর বর্গ কোনটা? প। প বর্গের মধ্যে ফ পড়ে, তাহলে প বর্গের যেটা শেষ ধ্বনি অর্থাৎ পঞ্চম ধ্বনি, তাহলে মানে ম। প ফ ব ভ ম। তো মটা এই ম এর জায়গায় বসতো। তো এখানে যেহেতু ত আছে, তাহলে ত বর্গ, তো ত বর্গের পঞ্চম ধ্বনি কি? ত থ দ ধ দন্তান্ন। তাহলে দন্তান্নটা এই ম এর জায়গায় বসবে। তাহলে কি হবে? গ, ম এর জায়গায় দন্তান্ন হয়ে গেল। এই যে তব্য ছিল, তটা দন্তান্ন এর নিচে গিয়ে বসলো এবং বয়ে জফলা হয়ে গেল। বুঝলে? আরেকটা উদাহরণ দিই এই সূত্রটার। ধরো সন্দেশ, ঠিক আছে, সন্দেশ। তাহলে এটাকে যদি ভাঙি আমরা পাবো সম যুক্ত দেশ। দেখো এখানে আমরা ম পেয়েছি প্লাস দেশের দ পেয়েছি। তাহলে কি বলেছিল সংজ্ঞাতে? যে পূর্বপদের শেষে যদি ম থাকে, তাহলে পূর্বপদের শেষে অলরেডি ম পাচ্ছি আমরা, তাহলে এই যে দ রয়েছে, দটা কোন বর্গের অন্তর্গত? ত বর্গের অন্তর্গত। ত থ দ, তাহলে দ হচ্ছে ত বর্গের অন্তর্গত। তাহলে ত বর্গের শেষ ধ্বনি কি? ত থ দ ধ দন্তান্ন। তাহলে সেই জায়গাটা দন্তান্নটা এই ম এর জায়গায় হবে। তাহলে কি হবে? এই ম এর জায়গায় দন্তান্ন হবে প্লাস দয় হসন্ত, দয় হসন্তই থাকবে। এইটা কিন্তু অপরিবর্তিত থাকছে। পরপদে যে প্রথম বর্ণটা রয়েছে সেটা কিন্তু যা ছিল তাই থাকছে। তাহলে সন্ধি করার সময় কি হলো? এই যে সম ছিল, সমের জায়গায় দন্তাস্ব হলো, আর ময়ের স্থানে কি হলো? দন্তান্ন হলো। তারপরে কি ছিল? দেশ। তাহলে দেশটা দটা নয়ের সাথে যুক্ত হলো এবং একারটা অবশ্যই এখানেই যুক্ত হবে। আর পড়ে থাকলো কি? তালিবর্ষ, সন্দেশ। বুঝতে পেরেছো তাহলে সংজ্ঞাটা? তাহলে এবার আমরা 13 নম্বর সূত্রে যাই। 13 নম্বর সূত্রে বলছে অন্তস্থ জ র ল ব অথবা তালিবস্য মূর্ধন্য স দন্তাস্ব হ পরে থাকলে পূর্বপদের শেষে স্থিত ম স্থানে অনুস্বার হয়। এটা অনেকটা আগেরই মতন, কিন্তু আগের সূত্রটার মতো অনেকটা, কিন্তু একটু আলাদা। দেখো কি বলেছে? জ র ল ব অথবা তালিবস্য মূর্ধন্য স দন্তাস্ব হ পরে থাকলে মানে পরপদের প্রথমে থাকলে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। পূর্বপদ আর পরপদ শিখিয়েছি আমি, তো পরপদের প্রথমে থাকলে। পূর্বপদের শেষে অবস্থিত ম স্থানে অনুস্বার হয়। ম স্থানে মানে মটা উঠে যাবে এবং সেই জায়গায় অনুস্বার হবে। দেখো এবার উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে যে এর আগের সূত্রে কিন্তু তোমরা শিখেছিলে যে মটা কোন কারণে মটা উঠে যাচ্ছে এবং সেই জায়গাটা বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে। তো এইবার মানে একেবারে জেনে যাচ্ছ যে মটা উঠে গিয়ে সেই জায়গাটা কিন্তু অনুস্বরই হবে, কিন্তু পরপদে কি কি থাকতে হবে? জ র ল ব আর তালিবস্য মূর্ধন্য স স হ, মানে 1 2 3 4 5 6 7 8 আটটা বর্ণ পরে থাকলে। তাহলে দেখো একটা উদাহরণ দিই। ধরো সংবাদ, এটাকে যদি ভাঙি তাহলে পাবো
সম যোগ বাদ। তাহলে দেখো কি রয়েছে, ম রয়েছে পূর্বপদের শেষে এবং পরপদের প্রথমে রয়েছে ব। তাহলে দেখো এখানে কিন্তু পেয়েই যাচ্ছে সংজ্ঞাতে, ব পরে থাকলে, তাহলে ব অলরেডি পরে রয়েছে, তাহলে ব যদি পরে থাকে তো বয়ের জায়গায় কিন্তু অন্তঃস্থ জও থাকতে পারতো, রও থাকতে পারতো, লও থাকতে পারতো, অথবা তালিবস্যও থাকতে পারতো, মূর্ধন্যাস্য থাকতে পারতো, দন্তাস্য থাকতে পারতো, হ থাকতে পারতো। মানে এই কয়েকটা বর্ণের মধ্যে যে কোনো একটা থাকতে হবে। তো ব অলরেডি রয়েছে, পরে থাকলে পূর্বপদের শেষে অবস্থিত ম, পূর্বপদের শেষে ছিল কি ম, তাহলে সেই ময়ের জায়গায় ম উঠে গিয়ে অনুস্বর হবে, তার মানে অনুস্বর হবে ময়ের স্থানে, প্লাস ব বই থাকবে। তাহলে দেখো কি হচ্ছে, সম যোগ বাদ, তাহলে সমের স থাকছে, ময়ের জায়গায় অনুস্বর হয়ে যাচ্ছে, এবং তারপরে বাদ, বাদই থাকছে, তাহলে সংবাদ। এটা হচ্ছে সন্ধির, ব্যঞ্জন সন্ধির 13 নম্বর সূত্র। এরপরে আমরা যাই 14 নম্বর সূত্রে। 14 নম্বর সূত্রে বলেছে তালিবস্য মূর্ধন্যস্য স হ পরে থাকলে, এটা কিন্তু খুবই ছোট্ট সূত্র, হ্যাঁ, তালিবস্য মূর্ধন্যস্য দন্তাস্য মানে তিনটে সই আর হ, পরে থাকলে দন্তান্ন স্থানে অনুস্বর হয়। তাহলে দেখো এক্সাম্পল দিই আমি, ধরো প্রশংসা, বানানটা আমি ভুল লিখলাম, দাঁড়াও, প্রশংসা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো প্রসন যুক্ত সা, প্রসন যোগ সা। তাহলে দেখো কি পাচ্ছি, দন্তান্ন পাচ্ছি শেষে, প্লাস পাচ্ছি দন্তাস্য। তাহলে কি বলেছিল, তালিবস্য মূর্ধন্যস্য দন্তাস্য হ পরে থাকলে, মানে পরে থাকলে মানে পরপদের প্রথমে থাকলে, তাহলে অবশ্যই দন্তাস্য আমরা পেয়ে গেলাম এখানে। তাহলে দন্তান্ন স্থানে অনুস্বর হয়, তাহলে পূর্বপদের শেষে যে দন্তান্ন ছিল, এই যে দন্তান্ন, দন্তান্ন স্থানে কি হবে, অনুস্বর হয়ে যাবে, প্লাস দন্তাস্য দন্তাস্যই থাকবে। তাহলে এটাতে আমরা কি পেলাম, প্রসন ছিল, তাহলে প্রই থাকলো, তালিবস্য তালিবস্যই থাকলো, দন্তান্নয়ের জায়গায় অনুস্বর হয়ে গেল এবং দন্তাস্বয় আকার দন্তাস্বয় আকারই থেকে গেল, প্রশংসা। বুঝতে পারলে? এরপরে চলো আমরা যাই 15 নাম্বার সূত্রে। 15 নম্বর সূত্র বলেছে মূর্ধন্য স এর পরে ত বা থ থাকলে, ত বা থ, ত বা থ থাকলে ত স্থানে ট, ত স্থানে ট এবং থ স্থানে ঠ হয়, এবং থ স্থানে ঠ হয়। তাহলে দেখো কি বলতে চেয়েছে,
একটা উদাহরণ দিই, ধরো হৃষ্ট। হৃষ্টকে যদি আমরা ভাঙি তাহলে পাবো হৃষ যোগ ত। তাহলে দেখো হৃষ যোগ ত পেয়েছিলাম, তার মানে কি ছিল, প্রথমে স এবং তারপরে ছিল ত। কি বলেছিল সংজ্ঞাতে, মধ্যাহ্ন স এর পর, তাহলে মধ্যাহ্ন স এর পর ত বা থ থাকলে তাহলে অবশ্যই ত আছে। তাহলে ত বা থ থাকলে তো ত আছে, তাহলে ত স্থানে মানে ত উঠে গিয়ে সেই জায়গাটা ত হবে। তাহলে কি হবে, মধ্যাহ্ন সই থাকবে প্লাস ত জায়গায় ট হয়ে যাবে, হয়ে গেল। তাহলে সন্ধিটা যখন আমরা পাচ্ছি, তাহলে হৃষের জায়গায় হয়টি মধ্যাহ্ন সই থাকছে, আর ত এর জায়গায় ট হয়ে যাচ্ছে, এবং সেই টটা মধ্যাহ্ন সয়ের সাথে যুক্ত হবে। পেয়ে গেলে, বুঝতে পেরেছো? তো সেরকম আরেকটা এক্সাম্পল ধরি, ধরো এবার ত এর এক্সাম্পল তোমরা পেয়ে গেলে যে ত স্থানে ট হয়, কিন্তু থ স্থানে যে ঠ হয় সেটাও তো তোমাদের দেখাতে হবে। তাহলে সেটাও আমি দেখাচ্ছি। ধরো ষষ্ঠ মানে 6, তোমরা সবাই জানো। তাহলে ষষ্ঠকে যদি আমরা ভাঙি তাহলে পাবো মধ্যাহ্ন স যোগ মধ্যাহ্ন স, ষষ যোগ থ। তাহলে দেখো কি পেলে, ষষ মধ্যাহ্ন স হসন্ত পেয়ে গেলে, প্লাস কি পেলে, থ। তাহলে কি বলেছে, মধ্যাহ্ন স এর পরে ত বা থ থাকলে তাহলে ত স্থানে ট হয় আর থ স্থানে ঠ হয়। তাহলে এখানে থ পেয়েছো, থ আছে, তাহলে থ স্থানে কি হবে বলেছে, ঠ। তাহলে মধ্যাহ্ন স থাকলো প্লাস ঠ হয়ে গেল। তাহলে সন্ধি করার সময় আমরা কি পাচ্ছি, ষষ, তাহলে স মধ্যাহ্ন স থাকলো, আর এই যে থ স্থানে ঠ হয়ে গেল, তাহলে এই ঠটা এর সাথে সে যুক্ত হলো, তাহলে কি পেলাম, ষষ্ঠ। হয়ে গেছে, আশা করি বুঝে গেছো। তারপরে এরপরে চলো আমরা পরের সূত্রে যাই। পরের সূত্র হচ্ছে 16 নাম্বার সূত্র। ষোলো নম্বর সূত্র বলছে, উৎ উপসর্গের পর স্থা ধাতুর স লুপ্ত হয় এবং তস্থানে থ হয়, এক্সাম্পল দিই আমি। ধরো উত্থিত, ঠিক আছে। উত্থিতকে যদি আমরা ভাঙি তাহলে পাবো উৎ যোগ স্থিত, ঠিক আছে। তাহলে খেয়াল করো কি বলেছিল, উৎ উপসর্গের পর, তাহলে উৎ উপসর্গ রয়েছে প্লাস উৎ কিন্তু উপসর্গ, এটা স্থিত ধাতুর সামনে বসেছে জন্য এটাকে আমরা উপসর্গ বলবো। উপসর্গ সব সময় কোনো ধাতুর পূর্বে বসে, তো স্থিত হচ্ছে একটা ধাতু, তো স্থিতর আগে উৎ বসেছে, তাই উৎ হচ্ছে উপসর্গ। তাহলে উৎ বসলো প্লাস স্থিত হচ্ছে স্থা ধাতু অন্তর্গত স্থিত শব্দটি, তাহলে স্থা ধাতু স মানে স্থিততে যে সটা রয়েছে সটা উঠে যাবে এবং ত স্থানে থ হবে। তাহলে দেখো
থিতর থিতর কি বলেছিল? ষটা লুপ্ত হয় এবং ত স্থানে থ হয়। তাহলে এই যে থিত, তাহলে থিত থাকলো, দন্তাস উঠে গেল, থাকলো থিত। তাহলে কি বলেছিল? দন্তাসটা তো লুপ্ত হয়ে গেল এবং ত স্থানে থ হবে। তাহলে এই যে খণ্ডত্ব মানে তো তয়ে হসন্ত, ত ত খণ্ডত্ব মানেই ত, তাহলে তটা ত স্থানে ত আর থাকবে না, সেই জায়গাটা আরেকটা থ হয়ে যাবে। তাহলে কি হলো? হয়ে থাকলো, তাহলে খণ্ডত্বের জায়গায় থ হলো এবং এই থিতটা, এই যে পরের থিতটা, এই থিতটা এর সাথে যুক্ত হলো এবং ত বসে গেল। তাহলে এই হচ্ছে ব্যঞ্জন সন্ধির 16 নাম্বার সূত্র। এরপরে আমরা যাব 17 নাম্বার ব্যঞ্জন সন্ধির 17 নাম্বার সূত্র হচ্ছে শেষ সূত্র। হ্যাঁ, যদিও এটা কিন্তু আমরা সংস্কৃত ব্যঞ্জন সন্ধির শিখছি, মানে সংস্কৃত শব্দগুলো সন্ধি করলাম। আমরা এতক্ষণ পর্যন্ত যে 17টা সূত্র শিখছি, সেই 17টা সূত্রই কিন্তু সংস্কৃত শব্দর ক্ষেত্রে। দেখো, যতগুলো শব্দ আমরা সন্ধি বিচ্ছেদ করেছি, সবগুলো শব্দই কিন্তু সংস্কৃত বা তৎসম শব্দ ছিল। এরপরে কিন্তু আমাদেরকে বাংলা ব্যঞ্জন সন্ধিটাও শিখতে হবে, মানে বাংলা যে ব্যঞ্জন সন্ধি রয়েছে এবং বাংলা শব্দগুলো, এতক্ষণ তো আমরা সংস্কৃত শব্দের সন্ধি বিচ্ছেদ করে এসেছি, এরপর আমরা বাংলা শব্দের সন্ধি বিচ্ছেদ করব এবং সেটা অবশ্যই ব্যঞ্জন সন্ধিই হবে। তো সেইটা আমি যদিও আজকে করাচ্ছি না, তোমাদের একদিনে এতগুলো বুঝতে পারবে না। সতেরো নাম্বার, তাহলে 17 নম্বর বলেছে সম উপসর্গের পর ক্রি ধাতু থাকলে স এবং পরি উপসর্গের, সম উপসর্গের পর ক্রি ধাতু থাকলে দন্তাস হয়, দন্তাস হয় এবং পরি উপসর্গের পর ক্রি ধাতু থাকলে মূর্ধন্যাশয়ের আগম হয়, মূর্ধন্যাশয় হয়। যেমন আমি তোমাদের উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হবে। উদাহরণে ধরো, প্রথমে আমি এই দন্তাশয়ের উদাহরণটা দিচ্ছি। ধরো সংস্কার, সংস্কার এই কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো সম যোগ কার। তাহলে দেখো সম, তো সমটা প্রথমে পেয়েছি সম, তো সমটা হচ্ছে উপসর্গ। তাহলে কি বলেছিল? সম উপসর্গের পর ক্রি ধাতু থাকলে, তাহলে এই যে কার শব্দটা ক্রি ধাতু থেকে এসেছে, ঠিক আছে? তাহলে দন্তাস হয়।
দন্তাস্ব তাহলে দন্তাস্ব হয় সেই স্থানে। তাহলে দেখো কি হবে এখানে, তাহলে এই যে এখানে ম ছিল প্লাস কারের ক ছিল, ঠিক আছে, তাহলে এই ময়ের জায়গায় কিন্তু আমরা অনুস্বর লাগাবো একটা, ঠিক আছে, তাহলে সমের জায়গায় অনুস্বর হলো। আর এই যে পরপদ কার ছিল কয়ে আকার, তো এই কয়ের সাথে একটা দন্তাস্ব যুক্ত হবে, তাহলে দন্তাস্ব বসালাম এবং কারি থেকে গেল, কয়ে আকারটা দন্তাস্বরের সাথে যুক্ত হলো এবং বয়শূন্য র চলে এলো। যদিও এই জায়গাটা তোমাদের একটু ব্যতিক্রম মনে হতে পারে যে ময়ের জায়গায় কেন হঠাৎ করে অনুস্বরটা আসলো, কিন্তু সংস্কার সন্ধি বিচ্ছেদ করলে কিন্তু আমরা এইটাই পাই। তো সেই জায়গাটা সমস্কার হয় না, সংস্কার হয়তো উচ্চারণ করে মানুষ কিন্তু সংস্কৃতে, কিন্তু সংস্কারই বাংলাতে বলে থাকি আমরা, তো ওই জন্য সেই জায়গাটা এসে অনুস্বর যুক্ত হলো, মটা আর থাকলো না। আরেকটা উদাহরণ দিই, ধরো তারপরে সংজ্ঞাটাতে কিন্তু দুটো সূত্র ছিল, একটা হচ্ছে সম উপসর্গের পর ক্রি ধাতু থাকলে দন্তাস্ব হয় এবং পরি উপসর্গের পর ক্রি ধাতু থাকলে মূর্ধন্য হয়। তো এবার পরি উপসর্গটা আমরা দেখব। পরি উপসর্গে যদি দেখো তাহলে দেখতে পাবে, ধরো পরিষ্কার, পরিষ্কার, তাহলে দেখো পরিটা উপসর্গ এবং পরি উপসর্গের পর ক্রি ধাতু থাকলে, তো কার শব্দটা কিন্তু ক্রি ধাতুর থেকে এসছে, তাহলে ক্রি ধাতু থাকলে স মূর্ধন্যশয়ের আগমন হয়, তাহলে পরিটা পরি থাকলো, আর এই যে কার ছিল তো কয়ের আগে একটা মূর্ধন্যশয় যুক্ত হবে, তাহলে মূর্ধন্যশয় যুক্ত হয়ে এটা পরিষ্কার হয়ে গেল। তাহলে এই হচ্ছে সন্ধির 17টা সূত্র, ব্যঞ্জন সন্ধি। যদিও ব্যঞ্জন সন্ধির যেই আমরা 17টা সূত্র শিখলাম এবং সন্ধি বিচ্ছেদ করে দেখালাম, যেই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করলাম সেই সব শব্দগুলোই কিন্তু সংস্কৃত বা তৎসম শব্দ। তো এরপরে কিন্তু আমরা ব্যঞ্জন সন্ধির নিয়মে খাঁটি বাংলা শব্দ শিখবো, যে বাংলা শব্দগুলো ব্যঞ্জন সন্ধি করতে গেলে কি কি নিয়মে হয়। তো সেটা আরেকদিন আমার সময় লাগবে ক্লাস করাতে। তো এই যে 17টা সূত্র শিখলে, তো যখন এই 17টা সূত্রর বাইরে কোনো সন্ধি হয়, মানে ব্যঞ্জন সন্ধি হচ্ছে অথচ এই 17টা সূত্রের মধ্যে পড়ছে না, এমন যদি কোনো শব্দের সন্ধি বিচ্ছেদ হয়, তাহলে তবে আমরা তাকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলবো। এটাও আজকে আমি তোমাদের করিয়ে দিই, এটা খুব ছোট জিনিস, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এর আগে তোমরা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি শিখেছিলে, যে স্বরসন্ধির যে 12টা নিয়ম ছিল, সেই 12টা নিয়মের বাইরে গিয়ে যদি কোনো স্বরসন্ধি হয় তাহলে সেটাকে আমরা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলেছিলাম। ঠিক তেমন ভাবেই ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রেও 17টা নিয়মের বাইরে গিয়ে যদি কোনো ব্যঞ্জন সন্ধি হয় তাহলে সেটাকে আমরা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলবো। যেমন ধরো উদাহরণ দিই, আ যোগ চর্য ইকুয়াল টু আশ্চর্য। তাহলে দেখো আ যোগ চর্য মানে আশ্চর্য, হঠাৎ করে মাঝখানে একটা তালিবস্বরে কি করে আগমন হয়ে গেল। তো এইটা কিন্তু সন্ধির ব্যঞ্জন সন্ধির 17টা নিয়ম অনুযায়ী হয়নি, এটা আলাদাভাবেই হয়েছে, এটা নিয়মের বাইরে, সেই জন্য এই প্রকার সন্ধিকে আমরা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলবো। বা ধরো তস্কর, তস্কর
তস্কর কথাটা সন্ধি বিচ্ছেদ করলে হবে তৎ যোগ কর। তো এই যে খণ্ডত্বর সাথে কয়ের মিলন হয়ে একটা দন্তার স যুক্ত হলো, এইটা কিন্তু ব্যঞ্জন সন্ধির 17টা নিয়মের মধ্যে হয়নি, তাই এটাকে আমরা বলবো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তাহলে এই হলো আজকে তোমাদের ব্যঞ্জন সন্ধির বাকি নিয়মগুলো। আর টোটাল 17টা নিয়ম তোমরা শিখলে এবং একটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এটাও জানলে। আর যেই শব্দগুলো সন্ধি তোমরা গত দুদিনের ক্লাসে শিখলে সেগুলো কিন্তু পুরোটাই সংস্কৃত শব্দের সন্ধি। এরপরে কিন্তু বাংলা শব্দের বা খাঁটি বাংলা কথাতে যেই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি সেই সন্ধিগুলো আমরা শিখবো, সেগুলোও কিন্তু ব্যঞ্জন সন্ধির নিয়ম। তো যদিও বলে দিই যে এই যে 17টা নিয়ম শিখলে এবং যে শব্দগুলোর আমি সন্ধি বিচ্ছেদ করে দেখালাম, ধরো উল্লাস, তদ্ধিত, পদ্ধতি, ষষ্ঠ, প্রশংসা, সংবাদ, এই শব্দগুলো কিন্তু সবগুলোই সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ বা অর্ধ তৎসম শব্দ। ঠিক আছে, মানে পুরোপুরি বাংলা শব্দ না কিন্তু এগুলো। তাই এরপরের দিন আমরা বাংলা শব্দেরও সন্ধি বিচ্ছেদ শিখবো। তো ঠিক আছে স্টুডেন্ট, আজকের মতো এইখানেই সন্ধি ক্লাসটা আমি শেষ করছি, কারণ একদিনে অনেক কিছু শেখালে তোমাদের মনে থাকবে না। তো এই সূত্রগুলো পড়ো এবং পর মনে রাখার চেষ্টা করো। আর আমার বোঝানোর সাথে সাথে তোমরা বই থেকেও পড়ো, কারণ বই থেকে পড়বে প্লাস এই ভিডিও বা অডিওটা শুনবে, তাহলে কিন্তু তোমাদের বেশি মনে থাকবে। তাহলে আজকের মতো আর আমি কথা বাড়াচ্ছি না, এখানেই ক্লাসটা শেষ করছি। তোমরা খুব ভালো করে পড়ো এবং আমি তোমাদেরকে এরপর সন্ধি বিচ্ছেদ নির্ণয় করতে দেব এবং কে কতটা শিখেছো সেটা আমি দেখব। তাহলে আজকের মতো এখানেই শেষ, আর আমি বেশি কথা বলছি না। বাই।